কনসার্টের জন্য কম্পোজিশন আর যখন কোনো সিনেমার কাজ করছো বা কোনো ওয়েব সিরিজের কাজ করছো তার যখন কম্পোজিশন, দুটোর মধ্যে কি পার্থক্য তুমি ফিল করো? আই হ্যাভ আ বাইফোকেটেড ব্রেন। আমার সত্তাগুলো অনেকগুলো বসে আছে ব্রেনের মধ্যে বা শরীরের মধ্যে। এক জিনিস আমাকে বোর করে ফেলে। আই গেট বোর্ড ভেরি কুইকলি। মানে কাজের ক্ষেত্রে? সর্বক্ষেত্রে আই গেট বোর্ড। বাট আই হ্যাভ learned how to keep myself engaged, because if I didn't do that তাহলে I would have mental issues. গালে চাটি মেরে যে শব্দ তৈরি করা, যেটাকে তোমাদের তালবাদ্যের পরিভাষায় বলে চিত্রামি, সেটা প্রথম বোধহয় এখানকার যারা মিউজিক ভালোবাসেন তারা শুনেছেন জেনেছেন তোমার কাছ থেকে। বুক বাজাচ্ছে, গাল বাজাচ্ছে, এগোচ্ছে, আমি বড় হতভম্ব, কি করছে, মারাত্মক বাজাচ্ছে। ওরা কঙ্গাটা এক হাতে নিয়ে বুকটা এক হাতে বাজাচ্ছে। তো আমি খুব ডিগনিফাইড ভাবে হার মেনে নিলাম, না এ অন্য ব্যাপার। এই এক্সপেরিমেন্টগুলো তুমি করতে ভালোবাসো এবং করেওছো দীর্ঘ করে যাচ্ছি, এখনো করছি। কি বলবো, একটা গাটস থাকতে হয়। আচ্ছা, তুমি দু ধরনের কাজই করো, নিজের একটা একক কাজ রয়েছে, আবার বেশ কিছু সিনেমার জন্য ওয়েব সিরিজের জন্য কাজ করো। একটা যখন নিজের একক কোনো কনসার্টের জন্য কম্পোজিশন আর যখন কোনো সিনেমার কাজ করছো বা কোনো ওয়েব সিরিজের কাজ করছো তার যখন কম্পোজিশন, দুটোর মধ্যে কি পার্থক্য তুমি ফিল করো কাজ করতে? যেটা বললাম এতক্ষণ, সেটা হচ্ছে যে আই হ্যাভ আ বাইফোকেটেড ব্রেন। আমার সত্তাগুলো অনেকগুলো বসে আছে ব্রেনের মধ্যে বা শরীরের মধ্যে। একটা বিক্রম আছে, যে বিক্রম ইজ ভেরি ভেরি ওয়েস্টার্নাইজড, এক্সট্রিমলি ওয়েস্টার্নাইজড। মানে সে খুব কমফোর্টেবলি গিয়ে ইউকেতে একটা পাবে বসে আই উইল ফিল লাইক আ ব্রিটিশার, আই উইল টক লাইক আ ব্রিটিশার। আর একটা আছে একদম নর্থ ক্যালকাটার গলিতে গিয়ে সে বসে কিন্তু ওখানে একটা জমিয়ে একটা নিমকি খাবে, ওটা আছে। এই যে পুরো গ্রাফটা, আই থিঙ্ক দ্যাট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য জার্নি। সেটা তোমার সবসময় মিউজিকের মধ্যে এসছে। আমি যখন সিনেমা, মানে এরকমও হয়, আমার স্টুডিওর একটা বড় ঘর আছে যেখানে আমি ক্লাসও করি, তবলা শেখাচ্ছি, নমাত্রার নাসরুক তাল সোয়া দুই করে ভেঙে কিভাবে এগোতে হয় শিখিয়ে এসে স্টুডিও রুমে এসে আমি একটা আইটেম নম্বর বানাচ্ছি। আবার ওখানে চলে গিয়ে আবার সোয়া দু মাত্রাটাকে ক্যালিব্রেট করে আসছি। সো ইট ইজ আ ন্যাচারাল কোএক্সিস্টেন্স ইন মাই হেড। ইট ডাজন্ট বদার মি, ইনফ্যাক্ট ইট রিয়েলি ইন্সপায়ার্স মি। আমার খুব ভালো লাগে সেটাকে। এক জিনিস আমাকে বোর করে ফেলে, আই গেট বোর্ড ভেরি কুইকলি। মানে কাজের ক্ষেত্রে? সর্বক্ষেত্রে আই গেট বোর্ড। বাট আই হ্যাভ learned how to keep myself engaged and not bored, because if I didn't do that তাহলে I would have mental issues. মানে সেটা তুমি নিজে বুঝতে পারো, নিজে জানো? হ্যাঁ, because I'm extra brain work সারাক্ষণ চলে, ওভারটাইম কাজ করে ব্রেনটা। যারা এরকম লোক হয় তাদের আগে এই ধরনের ইস্যুস হতে পারে। সো আমি ছোটবেলা থেকে আই এম ভেরি কনসিয়াস যে আমার, কারণ আই হ্যাড সার্টেন বাউটস যেখানে আমি বুঝেছিলাম যে আমার ব্রেনের মধ্যে কিছু ওয়ারিং চেঞ্জ হয়ে যেতে পারে। সো আই নো দ্যাট পসিবিলিটি। সেই জন্য আমি নিজেকে আমি মোটামুটি শিখে গেছি জিনিসটা কি করে হ্যান্ডেল করতে হয়। ওকে, কিন্তু যখন কোনো সিনেমার জন্য কাজ করো তখন একজন ধরো পরিচালকের ভিশন সেটা আলাদা থাকে, আর তুমি অ্যাজ আ মিউজিশিয়ান বা একজন শিল্পী হয়ে তোমার একটা ভিশন আলাদা থাকে। তো ওই দুটোকে কি করে ম্যাচ করো সেই সময়? ওটা খুব মজা লাগে করতে। এখন সবে টনির ছবি রিলিজ হয়েছে, ডিয়ার মা চলছে। টনির সঙ্গে 6 বছর ধরে রোজ মানে বন্ধুত্ব তৈরি হওয়া, টলিগঞ্জ ক্লাবে বসে কফি খাওয়া, সকালবেলা হাঁটা একসঙ্গে, একটু জিম করা, ইত্যাদি ইত্যাদি রোজ। কিন্তু কাজ করার জন্য অনেকটা অপেক্ষা, যে না এখন কাজ করা ঠিক নয়, কারণ দুজনেই স্ট্রং পার্সোনালিটি, দুজনেই 50 ঊর্ধ্বে বয়স, আমাদের
বুঝতে হবে যে আমাদের বক্তব্য স্ট্রং, মতবিরোধ হয়ে যেতে পারে, তাহলে বন্ধুত্ব এফেক্টেড যদি না করতে হয় তাহলে সেই বন্ধুত্বটা সলিডিফাই করতে হবে। ওকে। সো ওয়েট করলাম আমরা, করে এবার কিছুদিন আগে আমাকে বছর 2 আগে টনি বললো অনেক হয়েছে, ওয়েট, চলো কাজ করি একসাথে। যারাই দেখছে তারা বলছে যে এত সুন্দর ছবি হয়েছে, আই উড অ্যাডভাইজ এভরিবডি টু সি ইট, অ্যান্ড আই এম ইউজিং দ্য ওয়ার্ড অ্যাডভাইস, কারণ যাদের বাচ্চা আছে, যারা ওয়ার্কিং পেরেন্টস, তাদের জন্য এই ছবিটা মাস্ট দেখা। মানে চিলড্রেন সাইকোলজি, এবং কি দুর্দান্তভাবে ও ছবিটা ডিরেক্ট করেছে, তৈরি করেছে। সেই হিসেবে আমি মিউজিকটাও করেছি। লোকে বলছে এটা বিক্রম ঘোষের মিউজিকের থেকে একদম আলাদা, কিন্তু ওই যে বিক্রম ঘোষ তো অতগুলো কালচার একসঙ্গে, তুমি যদি আমাকে দাও, তুমি আমাকে যদি বলো যে তুমি আইফেল টাওয়ারের একটা মিউজিক করো, তো আমি তো সেখানে তো আর বাংলা গান বানাবো না। একদম সেইটা আমি করতে পারি, এবং সেটা আমার ওই কালচারাল বাইফোকেশনের জন্য। একদম। আচ্ছা, গালে চাটি মেরে যে শব্দ তৈরি করা, যেটাকে তোমাদের তালবাদদের পরিভাষায় বলে চিত্রামে, সেটা প্রথম বোধহয় এখানকার যারা মিউজিক ভালোবাসেন তারা শুনেছেন, জেনেছেন তোমার কাছ থেকে, এবং পরে যেটা শোনা যায় তুমি বডি ড্রামিং, সেটাও তুমি এখন করছো। তো এটার ইন্সপিরেশন কোথা থেকে, কিভাবে? 93 16th নভেম্বর আমি প্রথম রবিশঙ্করজির সঙ্গে বাজাই ব্রাসেলস শহরে, আচ্ছা, বেলজিয়ামে। হঠাৎ অন্য একটা প্রোগ্রাম বাজাতে গেছিলাম ছোটখাটো, তখন তো কেউ চেনে টেনে না, তো কে আর বড় প্রোগ্রাম দেবে, কিন্তু গেছি সেখানে। হাউস কনসার্টে উনি আমাকে শুনলেন, শুনে রাত্রিবেলা ফোন করে বললেন পরশু আমি বাজাচ্ছি প্যালে দি বোজারে, তুমি বাজাবে আমার সঙ্গে। ইট ওয়াজ অ্যান আনবিলিভেবল মোমেন্ট, যে এটা কি করে হতে পারে একটা লোকের জীবনে। ওই দিন বাজিয়ে দারুণ বাজনা হয়েছিল। তারপরেই উনি আমাকে ওনার মেন তবলা প্লেয়ার করে নেন ফর দ্য নেক্সট ডেকেড। রাত্রিবেলা আমার একটা বন্ধু আমাকে একটা বারে নিয়ে যায় ওই দিনই রাত্রিরে, আফটার দ্য কনসার্ট। আই ওয়াজ স্টিল ইন মাই কুর্তা পাজামা। বারটাতে গিয়ে ওখানে দেখলাম একটা আফ্রিকান লোক কঙ্গা বাজাচ্ছে, একটা, it was kind of a Afro-Cuban, slightly jazz mixed setup আর কি। তো লোকটা দারুণ বাজাচ্ছিল। হঠাৎ এই আমার বন্ধুটা গিয়ে ওখানে কি একটা বলে এলো, তখন দেখলাম যে স্টেজ থেকে, ছোট একটা স্টেজ, বললো যে we have a very well known tabla player amidst us and we would like him to come and please jam with our এই আফ্রিকান পার্সনের সঙ্গে আমি জ্যাম করলাম। তা আমাদের একটা ধারণা থাকে যে আরে আমরা তো তবলা বাজাই, সব জানি, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক সবের উপরে, কি আর ও করবে। আর গেলাম আমি একটুখানি, একটা ওদেরই একটা, আমি সবকিছু বাজাতাম ছোটবেলা থেকে। আই স্টার্টেড প্লেইং সামথিং। এই লোকটা হঠাৎ ওর সারা শরীর বাজানো শুরু করলো, বুক বাজাচ্ছে, গাল বাজাচ্ছে, আমি বড় হতভম্ব, কি করছে, মারাত্মক বাজাচ্ছে। ওর কঙ্গাটা এক হাতে নিয়ে বুকটা এক হাতে বাজাচ্ছে। তো আমি খুব ডিগনিফাইড ভাবে হার মেনে নিলাম, না এ অন্য ব্যাপার। তো উই স্যাট ফর আ ড্রিঙ্ক অ্যান্ড আমি ওকে বললাম যে ভাই তুমি এটা কি করছো, এটা আমাকে একটু দেখাবে যে কি টেকনিকটা, তুমি হাতটাকে একটু কাপ করে কিভাবে করছো। বললো মা না কান তুই ডু দিস, নট আ প্রবলেম, আই ক্যান ডু দ্যাট, বাট আই ওয়ান্ট সামথিং ইন এক্সচেঞ্জ। বললাম কি? আই ওয়ান্ট ইয়োর শার্ট। ওকে, বুঝলাম ও আমার কুর্তাটা ভালো লেগেছে। আচ্ছা, তুমি তো কুর্তাতে গেছিলে, আজফাজ করা কুর্তা, বাঙালির ছেলে। তো we exchanged shirts. He was wearing a very African kind of একটা টপ মতো, একটু পরে নিলাম, ওকে আমার পাঞ্জাবিটা দিয়ে দিলাম। তো আমাকে বেসিক টেকনিকটা দেখালো, এইভাবে করে। অনেক বছর পরে 99 নাগাদ বা 2000 সাল নাগাদ আমি যখন রিদমস্কেপের প্রথম শো করলাম, তখন আমি ওটাকে ইনকর্পোরেট করলাম, ইন্ডিয়ানাইজ করলাম জিনিসটাকে। আমি ইন্ডিয়ান ভাবে কি করতে পারি, আমি তবলা প্লেয়ার, আমি এক একটা হাতকে সিঙ্গেল ইউনিট হিসেবে ওরা দেখে, কিন্তু আমরা এক একটা আঙুলকে দেখি, which is why আমরা মারাত্মক স্পিড পাই। আমরা তো পুরো সবকটা আঙুল চালাতে পারি। সেইটা আমি আনলাম গাল বাজানো। তো ওরা কি করে, এইভাবে করে। হ্যাঁ, সো আই অ্যাডেড ফিঙ্গার টেকনিক। তো দিস ইজ দ্য থট। আমি দেখলাম যে আমি এক হাতে বায়া বা এক হাতে তবলা, আর এক হাতে গাল,
এদিকে হ্যান্ডস অনেক, আই ওয়ান্টেড টু ডু সামথিং ক্রেজি। আই ওয়াজ ক্রেজি, আই এম স্টিল ক্রেজি। আমি ক্রেজি কিছু একটা করতে চেয়েছিলাম। আমার মনে হয়েছিল যে একটা সাউন্ড আছে, একটা লুক আছে, তবলা প্লেয়ার মাঝখানে বসতে পারে, সে অলওয়েজ অ্যাকম্পানিমেন্টের জায়গায় কেন বসবে, সেই মাঝখানে বসে একটা শো হতে পারে। সেটা করলাম। হ্যান্ডস অনেক একটা ইলেকট্রনিক ড্রাম, যেটা জাপানে কিনেছিলাম, সেটা নিলাম। নিচের সা, হাই সা, বায়া, এদিকে চিক্স, এদিকে বডি, এদিকে বিভিন্ন রকমের কনককশন সব করছি। এক একদিন এক এক রকম, হাতে বালা, এখানে সব গলায় এটা সব পড়তাম, এখন সব ছেড়ে দিয়েছি, এখন বয়স হয়েছে, বউ বলে যে সব এখন আর ঠিক না এগুলো করা। হ্যাঁ, সো আই পুশ দ্য লাইন আ লট। মানে এই এক্সপেরিমেন্ট গুলো তুমি করতে ভালোবাসো এবং করেওছো দীর্ঘ করে বছর যাচ্ছি, ধরে। এখনো করছি, এখনো করছো। এখনো করছি, এখনো একটা কি বলবো, একটা একটা গাটস থাকতে হয়। True. মানে আই ক্যান কনফিডেন্টলি প্লে এনিথিং। সেটা অনেককেই দেখেছি লজ্জা পায় করতে। ঠিক কথা। তো সেটা না হলেও চলে, মানে তুমি ইউ ক্যান জাস্ট ইউজ দিস। Yeah. Whatever, you can use anything as sound and create a story around it. Wow. সেটা ইমাজিনেশন থাকতে হবে, তার জন্য একটা তোমাকে গাটসি হতে হবে, কারণ সামথিং ক্যান গো রং। এই কাপটা পড়ে যেতে পারে বেশি জোরে মারলে, ঠিক কথা। টেবিলটা হাতে লেগে যেতে পারে করতে গেলে, ঠিক, ঠিক। অনেক কিছু আছে। বাট ইউ ডু ইট, আর করতে 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 ইউ গেট ইউজ টু ডুইং ইট। এবং সেই কনফিডেন্সটাও আস্তে কনফিডেন্সটা আস্তে আরো চলে বাড়তে আসে। থাকে আস্তে আস্তে। আচ্ছা, বিভিন্ন যখন লাইভ শো করো তার আগে নিজেকে কিভাবে প্রিপেয়ার করো? মানে তার আগে এখন কি নিজেকে প্রিপেয়ার করতে হয় না? কিশোর কুমারের গান কিরকম? ফর ডেকেডস নাও। তাই? রবিশঙ্করজি ভীষণ রেগে যেতেন। একবার বলেছিলেন যে তুমি কি, এটা কি হচ্ছে, তুমি আমার সঙ্গে যাচ্ছ, তুমি কি ভুলে যাচ্ছ কার সঙ্গে বেড়াচ্ছ? ওয়াকম্যানে কিশোর কুমারের গান শুনতাম সারাক্ষণ, এখনো তাই। হ্যাঁ, মানে যে কোনো শো এর আগে শো এর সারাদিনই এমনি শুনি। সারাদিনই শোনো। কিশোরদা আমার কাছে একটা মানে পঞ্চমদা কিশোরদা ভগবান লেভেলে আর কি। ছোটবেলা থেকেই শুনতাম, আর বাবাও রেগে যেত সারাক্ষণ এই আর ডি বর্মনের মিউজিক শুনছে, এইসব শুনছে, ক্লাসিক্যাল তবলার থেকে কি সরে যাবে। বাবার ইনসিকিউরিটি ছিল যে ড্যাড বলে ডাকছে, ক্লাসিক্যাল তবলা বাজাবে না, আর ডি বর্মন শুনছে, ক্লাসিক্যাল তবলা বাজাবে না, এই যে জায়গাটা ছিল। তো ওই কিশোর কুমার আর শুনে আমি কনসার্ট করতে চলে যেতাম। আর আমি যে কনসার্টটা আছে সামনে, সেটার কথা কখনো ভাবি না। আচ্ছা, খুব সামান্য ভাবি, এইটুকু, যতটুকু ক্যালিব্রেট করার জন্য দরকার করে দিই আর কি। বাকিটা আই বিলিভ যে my body and mind has to be relaxed. If it is relaxed, it will respond right. সেটা কিশোর কুমারের গান শুনলে আমার পুরো মনে হয় যেন একদম জীবনের একটা পেয়ে যাচ্ছে। মানে কি ধরনের গান শুনতে পছন্দ করো? এনি আমার কন্ট্রারি টু পারসেপশন, আমার কিশোর কুমারের খুব ইন্টেন্স গানগুলো খুব ভালো লাগে। জীবন কে সফর বা আনে ওয়ালা পল জানে ওয়ালা হ্যায়, এরকম ধরনের গান একটু কি মানে উদাস করে দেওয়ার মতন। আমি গাইতে শুরু করলে এখন তোমার এই পডকাস্টটা আসছে তো, না আমরা তো দু লাইন তো শুনতেই পারি। দু লাইন শুনে কি হবে, বাজিয়ে দিলাম, তুমি গাও আমি বাজাচ্ছি। আচ্ছা, বাবার যে এত স্বপ্ন ছিল, শখ ছিল, এবং সেটা কি তুমি যখন তোমার ছেলেদের মধ্যে কি সেটা মানে সেটা করো না? ছেলেরা নিজেদের মতন নিজেদের ক্যারিয়ার চুজ করতে পারে। আমি করেছি, ইন্সপায়ার করার চেষ্টা করেছি, যতটা হয়েছে, কতটা গিয়ে দাঁড়াবে সেটা আই ডোন্ট নো, কিন্তু দুজনেই মিউজিক্যালি ইনক্লাইন্ড, দুজনকেই ইনিশিয়েট করা হয়েছে। আচ্ছা, ছোটজন আরো ইনভলভড বেশি মনে হচ্ছে, যদিও বড়রও ট্যালেন্ট আছে, এবং বড়রও ও ব্যাঙ্গালোরে পড়াশোনা করে, ওখানে ওর ব্যান্ড ট্যান্ড আছে, ও নিজে ওর মধ্যে আছে। কে কত দূর যাবে এটা বলা মুশকিল এখন, বাট সার্টেনলি I think I do my job trying to train them and give them the knowledge I have. কিন্তু মানে পণ্ডিত শঙ্কর ঘোষের যে একটা ইচ্ছে স্বপ্ন ছিল, তোমারও কি সেরকম রয়েছে? মানে সেই প্রেশারটা কি মানে তোমার স্বপ্নটা আছে, কিন্তু অতটা প্রেশার আমি দিইনি। ওকে, কিন্তু স্বপ্নটা সার্টেনলি আছে যে মিউজিক্যালি ওরা ইনক্লাইন্ড আছে, ট্যালেন্টেড আছে, মিউজিক প্রফেশন করবে, তবলা একটা সার্টেন, মানে দেখো আমিও তো
অনেকখানি ক্লাসিক্যাল তবলা বাজাবার পরে আমি অন্য কাজ করেছি। এবং আই প্লেড উইথ দ্য টপ মোস্ট পিপল ইন দ্য বিজনেস, মানে রবিশঙ্করজির সঙ্গে এত বছর, রামজাদি খাঁ সাহেব, আলী আকবর খাঁ সাহেব, শিবকুমারজি, সবার সঙ্গে বাজিয়েছি। তো ওই প্রফেশনটাতে আই ওয়াজ এট দ্য টপ। তারপরে আমি যখন গিয়ার শিফট করলাম, তখন এখন আমার মাল্টিপল প্রফেশনস আছে। আমি ক্লাসিক্যাল মিউজিকও বাজাই, একটা সার্টেন হাই লেভেলে বাজাই বলে লোকে বলে এখনো, এবং মিউজিক তৈরি করি। 58টা সিনেমা হয়ে গেছে, ওদিকে 200টা অ্যালবাম, এখনো কম্পোজ করি, ফিউশন শোজ, ক্লাসিক্যাল শোজ, কোলাবোরেশন, সবটাই করি এবং সবটাকে খুব এনজয় করে করি। আই থিঙ্ক মাই চিলড্রেন শুড এনজয় হোয়াট দে ডু। তো শুধু যদি মনে হয় যে খালি তবলা, ক্লাসিক্যাল তবলা বাজাবে, তাতে যদি তাদের মনে হয় মন না ভরে, তাহলে দে ক্যান ডু fusion work, they can do composition, they can do programming, they can, anything is okay. এবং করছেও। আমার ছোট ছেলে এখন প্রোগ্রামিং করছে ল্যাপটপে, ইজ 11। হ্যাঁ, অ্যামেজিং করছে, অদ্ভুত। আচ্ছা, এত সিনেমা করেছো, তার মধ্যে বোধহয় উল্লেখযোগ্য সব থেকে বেশি কাজ করেছো তুমি পরিচালক অরিন্দম শীলের সঙ্গে, কারণ আমি যদি মনে করি 24টা সিনেমা এবং 4টে ওয়েব সিরিজ। এবং আমার পডকাস্টে প্রথম দিন যখন অরিন্দম দা এসেছিলেন, তখন বলেছিলেন ইন্ডাস্ট্রিতে অরিন্দম দার একমাত্র বন্ধু তুমি। তো সেখান থেকেই অরিন্দম দার সঙ্গে এতগুলো সিনেমা, ওয়েব সিরিজ কাজের অভিজ্ঞতা কিরকম, কি বলবে বলো? অরিন্দম কলেজের বন্ধু, কলেজে আমরা একই কলেজে, সেন্ট জেভিয়ার্সে। ও আমার থেকে 2 বছর সিনিয়র ছিল কলেজে। তো আমি ফার্স্ট ইয়ার, ও থার্ড ইয়ার, কিন্তু ও কমার্সে, আমি ইংরেজি সাহিত্যে। সেখান থেকে বন্ধুত্ব। পরবর্তীকালে আমি ওকে বলতাম, ও যখন অভিনয় করতো টেলিভিশনে, খুব প্রচুর কাজ করেছে, আমি তখন ওকে বলতাম যে আমার মনে হয় তোর ডাইরেকশন করা উচিত। খুব ঠেলতাম ওকে যে তোর ডিরেক্টর হ, তোর যে ভিশনটা আছে এটা ডিরেক্টোরিয়াল ভিশন, ইউ মাস্টন্ট লেট ইট গো ওয়েস্ট। তো স্বভাবতই যখন ও শুরু করলো আবর্ত দিয়ে, তখন ও আমাকে বললো। আর আমাদের একটা অলরেডি বন্ধুত্ব ছিল, চেনাশোনা ছিল, কমফর্ট জোন ছিল, বললে উই স্টার্টেড ওয়ার্কিং টুগেদার। দেন এবার সবর, আবর্ত ডিডন্ট ডু সো ওয়েল ইন স্পাইট অফ বিং আ গুড ফিল্ম। এবার সবর থেকে হিট হওয়া শুরু হলো। এবার সবর, আই থিঙ্ক আই ডিড আ স্কোর যেটা চেঞ্জড আ লট অফ মাইন্ডসেটস অ্যাবাউট মিউজিক্যাল স্কোরিং। বিক্রম ঘোষ এটা করতে পারে, এটা কারো বিশ্বাসের ছিল না। ইট ওয়াজ আউট অ্যান্ড আউট ইলেকট্রনিকা স্কোর, সেটা হিট করলো খুব ছবিটা। তারপর ব্যোমকেশ এলো, হারার ব্যোমকেশ হিট করলো, সেখানে ক্লাসিক্যাল স্কোর। তো এই করতে করতে একটা আমাদের একটা রিদম চলে এলো কাজের মধ্যে দুজনের। দেন হি উড জাস্ট বি ভেরি কমফোর্টেবল, ছবিটা আমাকে দিয়ে চলে গেল, তুই দেখে নিস। দ্যাটস হাউ ইট ওয়ার্কড ভেরি ওয়েল অ্যান্ড ওয়ার্কস রিয়েলি নাইসলি, কারণ there is a trust factor. ও জানে যে বিক্রমকে এটা দিয়ে দিলে বিক্রম এটাকে পুরোপুরি জাস্টিস করে দিয়ে দেবে, and that has been the case with 24 films. সেটা রয়েছে, কিন্তু সেখানে কোথাও অসুবিধা হয় না যে মানে পরিচালক তো একভাবে ভাবছেন, একভাবে চাইছেন, আর তুমি একভাবে করছো, সেখানে কোথাও কি মেলাতে অসুবিধা হয়েছে কখনো অরিন্দমদার সঙ্গে? না, সেটা খুব স্মুথ ছিল? ওর সঙ্গে খুব স্মুথই হয়েছে, কারণ ওর কোনো as I said, he comes with complete trust. আর আমি এক একটা ছবির এক এক ধরনের সাউন্ড ট্র্যাক করেছি। মানে তুমি যদি দেখো ব্যোমকেশ, ওদিকে দেখো সবর, একদম বিপরীত স্কোর। হ্যাঁ, ওদিকে তুমি একটা ধরো দুর্গা সহায়, একটা বাঙালিয়ানা একটা পারিবারিক ছবি, আবার তুমি দেখো মহানন্দা, যেখানে কমপ্লিটলি একটা ট্রাইবাল স্কোর। তুমি যে কোনো ধরনের এতেই আমিও পাল্টাচ্ছি, আমি লাইক ক্যামেলিয়ান, আমি পাল্টে যাচ্ছি। তো ওইটা ওর মধ্যে একটা ফেথ ক্রিয়েট করলো যে বিক্রম যতটা ভার্সাটাইল, আমি এটা কাকে দেবো, ওকে দিলে ও যেই রকমই সিনেমা হোক তার সাউন্ডস্কেপটাকে চেঞ্জ। এই যে টনির ছবিটা, লোকে বলছে কি বিক্রমদার কাজ তো মনেই হচ্ছে না, বাট বিক্রমদার কাজ কি? বিক্রমদা তো ওই 6 ব্লাইন্ড ম্যান অ্যান্ড দ্য এলিফেন্টের মতো। একজন ব্লাইন্ড ম্যান এলিফেন্টের পাটা ধরলো, বলো এলিফেন্টকে তো পিলারের মতো দেখতে। আরেকজন ল্যাজটা ধরে বললো, ও মা, এলিফেন্ট তো সাপের মতো। আমারও খানিকটা সেরকম। আমাকে একজন জার্নালিস্ট একবার বলেছিল যে আমার তখন একটা অ্যালবাম করেছিলাম সামা বলে, সেটার দিল্লিতে একটা প্রেস কনফারেন্স ছিল। তখন বললো যে মিস্টার ঘোষ, ডু ইউ নো দ্যাট there is a person with the same name as you, but he's a pure classical tabla player. His name is also Bikram Ghosh. I said, yes, I know. I'm the same guy. What?
এবারে এরা মেলাতে পারে না, কারণ মানে ওরা আমাকে একটা দল দেখছে ক্লাসিক্যাল জগতে, পাজামা পাঞ্জাবি পরা বিক্রম ঘোষ, সে একটা সার্টেন ভাবে কথা বলে, একটা সার্টেনে অনেক লোকে ইয়াং ছেলেমেয়েরা এসে প্রণাম করছে, আমি ওই সেটাকে পণ্ডিতজি কিরম আছেন হ্যানা তানা এসব হচ্ছে। আবার তোমার এখানে এসছি আই এম লুকিং ইয়াপি হোয়াটএভার, মানে এখানে আমার অন্যরকম রোল। এবার তুমি বলবে যে না, ডু ফিউশন শো উইথ সাম ইয়াংস্টার্স ইন ব্যাঙ্গালোর ইন হোয়াইট ফিল্ড, আমি তখন সেখানে অন্যরকম হয়ে যাবো। তো ওই অন্যরকম হওয়াটা এক তো হচ্ছে লোকে অনেক সময় মেনে নিতে পারে না, তাদের পক্ষে অসুবিধা হয়। এই তো আমার বিক্রম দা কি ভালো তবলা বাজায়, উমা ওখানে আবার একটা লেদার জ্যাকেট পরে কি করছে, না এইসব ছি 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 ছি, গাল বাজাচ্ছে, তাও কি কাণ্ড করছে লোকটা। এটা ডিফিকাল্টি, এটা আমার জন্য ডিফিকাল্ট, কিন্তু আই অ্যাম দিস, এবার আমি করব এটা। এবার তুমি যদি আমার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে পারো, ভেরি গুড। আচ্ছা, এত পারফরমেন্স করেছো তুমি, এত স্টেজ পারফরমেন্স রয়েছে তোমার, এত লাইফ রয়েছে, তোমার জন্য মানে তোমার কি মনে হয় সব থেকে মেমোরেবল পারফরমেন্স তোমার কোনটা ছিল, মানে যেটা মেমোরেবল ইজ অলওয়েজ দ্য ফার্স্ট। হ্যাঁ, এই জন্য কেন, প্রথম রবিশঙ্করজির সঙ্গে বাজানো জীবনের মোড় ঘুরিয়ে দিল সেই কনসার্টটা। ওই যেটা বললাম 16th November 1993, ব্রাসেলস, প্যালে দি বোজার, জীবন চেঞ্জ হয়ে গেল। শিক্ষা দীক্ষা বাজনা পৃথিবী ভ্রমণ টাকা পয়সা সব পাল্টে গেল ওই দিন। সো দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসার্ট। ফেল করতে পারতাম সেদিন, সাকসেসফুল হলাম ঠাকুরের আশীর্বাদে, সেটা হলো প্রথম রিদমস্কেপ শো। অত রিস্ক, ক্লাসিক্যাল ক্যারিয়ার থেকে সরে গেছি, ডু অর ডাই, ইফ রিদমস্কেপ ডাজ নট ওয়ার্ক আই এম ফিনিশড। 30 ক্রস করে গেছি তখন এটা শুরু করা। ওই যখন উঠলাম স্টেজে আর এত বেশি অ্যাগ্রেসিভলি চেঞ্জ করেছিলাম নিজেকে, এখন ভাবি হয়তো একটু কম করলেও হতো, ওরে তখন ইয়াং ভাবছি যে এটা স্মোক টোক দিয়ে পুরো মেড এটা লাইক আ ব্লাস্ট একদম। এই প্রথম হ্যান্ডসনিকটা মারলাম, এদিকে এটা হলো, পেছন থেকে 4টে সিটি এলো, বললাম আই গট ইট, আই রিয়েলাইজ দিস ইজ গোইং টু বি এ সাকসেস। ওই এবার ধরো ক্লাসিক্যাল আর্টিস্টের সিটি পাওয়ার তো অভ্যেস নেই, সলমান খান নাকি যে সিটি দেবে, এবার সিটি হলো। সো আই রিয়েলাইজ নাও আই হ্যাভ টু মোল্ড মাইসেলফ ফর অ্যান অডিয়েন্স উইচ অলসো গিভস সিটি। আবার আমি যখন ক্লাসিক্যালে যাবো তখন তো বাহ বেটা ক্যা বাত হ্যায়, ক্যা কেনে, বাহ, এটাকেও আমাকে ক্যালিব্রেট করতে হবে।